আসসালামু আলাইকুম, স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। কোভিড-19 কারণে দেশে মহামারী প্রাদুর্ভাবের জন্য তোমাদের ক্লাস পড়াশোনা অনেক পিছিয়ে গেছে। এই জন্য আমরা সুযোগ্য হেড স্যার এবং সভাপতি সাহেবের নির্দেশক্রমে অনলাইনে ক্লাস পরিচালনা করছি। প্রত্যেক টিচার ম্যাডাম, তোমরা এটা দেখবা, দেখে অবশ্যই উপকৃত হব। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে যে সাবজেক্ট পড়াবো সেটা হলো সায়েন্স, 9-10 সায়েন্স, অধ্যায় 3, হৃদযন্ত্রের যত কথা। রক্ত রক্ত নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই রক্ত চেনো। হাত পা কেটে গেলে কি হয়? গা থেকে রক্ত বের হয়। এই রক্তের রং হচ্ছে লাল, কিন্তু এই রক্তটা দেখতে কেমন? অস্বচ্ছ। তার মানে সে তার পরিষ্কার না, পানির মতো পরিষ্কার না, স্বচ্ছ না। তারপরে কি? আন্তঃকোষীয় লবণাক্ত, অর্থাৎ তার কোষ হলো রক্ত। গালে নিয়ে দেখলে বুঝতে পারবা যে একটু লবণাক্ত মনে হয়। খানিকটা খাড়ধর্মী, খানিকটা খাড়ধর্মী, খানিকটা খাড়ধর্মী, আর হলো তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যু। তাহলে আমরা রক্তেও কাকে বলে বলতে গেলে বলবো যে রক্ত হলো অস্বচ্ছ লাল বর্ণের, প্রাণীদের রক্ত অস্বচ্ছ লাল বর্ণের, আন্তঃকোষীয় লবণাক্ত, খানিকটা খাড়ধর্মী, তরল যোজক টিস্যু। খানিকটা খাড়ধর্মী, তরল যোজক টিস্যু। এখন আমরা এই রক্ত মানুষের দেহে 5 থেকে 6 লিটার থাকে। পূর্ণবয়স্ক একজন মানুষের দেহে রক্তের পরিমাণ থাকে 5 থেকে 6 লিটার। আর এটি থাকে যার দেহ, তার দেহের ওজনের 8 ভাগ। তাহলে আমরা দেখলাম পূর্ণবয়স্ক মানুষের দেহে থাকে 5 থেকে 6 লিটার রক্ত, তার দেহের ওজনে 8 ভাগ। তা আমরা এই প্রাণীদের রক্ত লাল কেন, এটা হয়তো আমরা অনেকেই জানি না। প্রাণীদের রক্ত লাল হলো এই কারণে প্রাণীদেহের রক্ত লাল হলো এই কারণে হিমোগ্লোবিন নামে প্রোটিন জাতীয় লৌহ গঠিত পদার্থ থাকে। তাহলে আমরা বলবো যে রক্তের রং লাল কেন। আগে হয়তো আমরা জানতাম না, আজকে পুরোপুরি জানলাম যে হিমোগ্লোবিনের কারণে প্রাণীদের রক্তের রং লাল হয়। এটা কি? প্রোটিন জাতীয় লৌহ গঠিত পদার্থ। এটার কারণে রক্তের রং কি হয়? লাল হয়। তাহলে রক্তের সংজ্ঞায় দেখেছি অস্বচ্ছ, আন্তঃকোষীয় লবণাক্ত, খানিকটা খাড়ধর্মী, তরল যোজক টিস্যু। এটা পূর্ণবয়স্ক মানুষের দেহে থাকে 5 থেকে 6 লিটার, আর দেহের ওজনের 8 ভাগ। আর আরো দেখে আমরা জানি যে রক্তের রং লাল। রক্তের রং লাল কেন, এটা হয়তো আমরা জানতাম না, আজকে জানলাম যে হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রং লাল হয়। তো হিমোগ্লোবিন একটা কি পদার্থ? প্রোটিন জাতীয় লৌহ গঠিত পদার্থ। তাহলে আমরা এখন আসবো এই হিমোগ্লোবিন। রক্ত বলতে যে আমাদের এত কিছু বলতে হচ্ছে,
আমাদেরকে জানতে হচ্ছে এর সম্পূর্ণ ডিটেলস আমরা জানবো। এখন আমরা দেখব ওই হিমোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন এই দুটো একসঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে। অক্সিহিমোগ্লোবিন হিমোগ্লোবিন গঠন করে। করার পরে এই অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা কি হয়, দেহে পরিবাহিত হয়। দেহে পরিবাহিত হয়। তাহলে আমরা কি জানলাম যে হিমোগ্লোবিন যেহেতু রক্তে ছিল, ওই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি হয়, অক্সিহিমোগ্লোবিন। এই অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে। এই যৌগটা মধ্যে যেহেতু অক্সিজেন থাকে, এই অক্সিজেনটা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দরকার। এই অক্সিজেন পরিবহন করে এই হিমোগ্লোবিন। এরপরে আমরা দেখছি তাহলে এছাড়াও কিছু কার্বন ডাই অক্সাইড ফুসফুসের দিকে পরিবাহিত হয়। কি কিছু কার্বন ডাই অক্সাইড ফুসফুসের দিকে পরিবাহিত হয়। কোথায় যায়, ফুসফুসের দিকে। কিভাবে যায় কার্বন ডাই অক্সাইড, কিভাবে যায়, রক্তের দ্বারা যায়। কিসের দ্বারা যায়, রক্তের দ্বারা। কিন্তু এই কার্বন ডাই অক্সাইড কি হয়, বাইকার্বনেট তৈরি হয়, সিংহভাগ। অধিকাংশ কার্বন ডাই অক্সাইডটা কি হয়, সিংহভাগ বাইকার্বনেট হিসাবে রক্তে প্রবাহিত হয়। রক্ত দিয়ে ফুসফুসে পরিবাহিত হয়। তাহলে আমরা কি বলবো যে কিছু কার্বন ডাই অক্সাইড অক্সিজেন সঙ্গে মিশে এই রক্তের দ্বারা সিংহভাগ বাইকার্বনেট হিসেবে রক্তের সাথে ফুসফুসে পরিবাহিত হয়। তাহলে আমরা এখন রক্ত সম্পর্কে অনেক কিছুই জানলাম। হিমোগ্লোবিনের কথা জানলাম, রক্ত কাকে বলে তা জানলাম, অক্সিহিমোগ্লোবিন কি সেটা জানলাম, তারপরে জানলাম বাইকার্বনেট কি সেটা জানলাম। এখন আমরা রক্তের আলোচনায় এত কিছু পেলাম। আসলে রক্ত সম্পর্কে জানতে গেলে যেহেতু আমাদের দেহের একটা গুরুত্বপূর্ণ জিনিস, অনেক কিছু জানার এবং শেখার দরকার আছে। এখন এই রক্তকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো রক্তরস আর একটা হলো রক্ত কণিকা। এখন এই রক্তরসের আর একটা নাম হলো প্লাজমা। এই মানুষের দেহের রক্তের মধ্যে, এই প্রত্যেক মানুষের দেহের রক্তের মধ্যে এই রক্তরস বা প্লাজমা এটা থাকে হলো 55%, আর এই রক্তকণিকা থাকে হলো 45%। প্রত্যেক মানুষের দেহে প্লাজমা অর্থাৎ রক্তরস থাকে 55%, আর রক্তকণিকা থাকে 45%। এই প্লাজমা অর্থাৎ এই রক্তের রং, খালি প্লাজমার রং হলো হলুদ বর্ণের। কি বর্ণের, হালকা হলুদ বর্ণের। তোমরা দেখেছো রক্ত যদি কাপড়ে টাপড়ে লাগে তখন কি হয়, রক্তটা ধুয়ে ফেললে সেই জায়গাটা হলুদ হয়ে যায়। তাহলে বুঝতে হবে যে রক্তরসের কারণে এই জায়গাটা হলুদ হয়ে গেছে। আর এই রক্ত
রক্তরসের মধ্যেই এই রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে, ভাসমান অবস্থায় থাকে। তাহলে তোমরা সবাই বুঝতে পারলে যে আমরা দেখলাম যে রক্ত দুই প্রকার, একটা রক্তরস আর একটা রক্তকণিকা। তার মধ্যে ছিল প্লাজমা, প্লাজমার পরিমাণ ছিল 55%, 45% ছিল রক্তকণিকা। এই রক্তের মধ্যে, রক্তরসের মধ্যে কি থাকে? ভাসমান অবস্থায় থাকে রক্তকণিকা। এই রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে। হালকা হলুদ বর্ণের কাকে বলা হচ্ছে? রক্তরসকে। দেখতে কেমন? প্লাজমাটা হালকা হলুদ বর্ণের। তাহলে আমরা রক্ত কয় প্রকার, রক্তরস কি, তারপরে হলো প্লাজমা কি, রক্ত কি কি জানলাম, রক্ত কয় প্রকার, প্লাজমা কি, কত পার্সেন্ট প্লাজমা থাকে বা রক্তরস থাকে, আর কত পার্সেন্ট রক্তকণিকা থাকে, কত পার্সেন্ট রক্তকণিকা থাকে, এটা আমরা জানলাম। কত পার্সেন্ট রক্তকণিকা থাকে এটা আমরা জানলাম। তাহলে আমরা রক্ত সংজ্ঞা থেকে শুরু করে রক্ত কয় প্রকার এগুলো সম্পর্কে অনেক কিছুই জানলাম। এখন আমরা এই যে রক্তরস নিয়ে আলোচনা করব। রক্তরসকে আমি বলছি যে আরেকটা নাম হলো প্লাজমা। রক্তরসের আরেকটা নাম হলো প্লাজমা। এই প্লাজমা কি থাকে? মানুষের দেহে থাকে। কত পার্সেন্ট? 90% থাকে, 90%। আর বাকি 10% থাকে দ্রবীভূত অবস্থায়, এটা হলো পানি। বাকি 10% দ্রবীভূত অবস্থায় থাকে, দ্রবীভূত অবস্থায় থাকে, জৈব অজৈব পদার্থ। দ্রবীভূত অবস্থায় থাকে জৈব ও অজৈব পদার্থ। ক্লিয়ার? আমরা নিঃসন্দেহে বলতে পারছি যে রক্তরসের মধ্যে 90% থাকে পানি, বাকি 10% দ্রবীভূত অবস্থায় থাকে কি? জৈব অজৈব পদার্থ। তাহলে আমরা এই জৈব এবং অজৈব পদার্থ কি সেটা জানি। আমরা দেখি অজৈব পদার্থকে খনিজ আয়ন বলা হয়। কি আয়ন? খনিজ আয়ন। খনিজ আয়ন। এই খনিজ আয়নগুলো হলো ক্যালসিয়াম, পটাশিয়াম। এটা কি পদার্থ? অজৈব পদার্থ। এটা কি হিসাবে থাকে? খনিজ আয়ন হিসাবে। কি কি থাকে? ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়োডিন। এটা কি হিসাবে থাকে? খনিজ আয়ন হিসাবে। বাকি থাকে গ্যাসীয় পদার্থ হিসাবে থাকে, গ্যাসীয় পদার্থ হিসাবে থাকে, পদার্থ হিসাবে থাকে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা অজৈব পদার্থগুলোর মধ্যে দুইটা জিনিস দেখলাম, একটা গ্যাসীয় পদার্থ আর একটা হলো খনিজ আয়ন। খনিজ আয়ন হলো ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়োডিন, অনেক কিছু। গ্যাসীয় পদার্থের মধ্যে হচ্ছে দেখলাম নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড থাকে। এখন আমরা
এই অজৈব পদার্থগুলো জানলাম। এরপরে দেখব জৈব পদার্থ। যেহেতু আমরা রক্তরসের মধ্যে জৈব অজৈব দুটো পদার্থই পেয়েছি, এখন আমরা অজৈব পদার্থ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো হলো জৈব পদার্থ। কোথায় কোথায় থাকে এই জৈব পদার্থ? রক্তরসের মধ্যে। কি অজৈব পদার্থ? জৈব পদার্থ কোথায় থাকে? প্লাজমা বা রক্তরসের মধ্যে। এই জৈব পদার্থের মধ্যে কয়েকটা পয়েন্ট আছে। প্রথমটা হলো খাদ্যসার। এই খাদ্যসার কি 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 থাকে তার মধ্যে? খাদ্যসারের মধ্যে থাকে গ্লুকোজ, অ্যামোনিয়া অ্যাসিড, স্নেহ পদার্থ, আর হলো ভিটামিন। কিসের মধ্যে? এই খাদ্য সারের মধ্যে এই জিনিসগুলো থাকে। কি থাকে? গ্লুকোজ, অ্যামোনিয়া অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন। তাহলে আমরা জৈব পদার্থ কোথায় ছিল? প্লাজমাতে, অর্থাৎ রক্তরসে। সেটা খাদ্য সার হিসাবে পেয়েছি আমরা। খাদ্য সার মানে যা আমাদের শরীরে উপকারে লাগছে সেটা হিসাবে পেয়েছি কি? গ্লুকোজ, অ্যামোনিয়া অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন। দুই নাম্বার হলো রেচন পদার্থ। তোমরা জানো রেচন পদার্থ অর্থাৎ আমরা শরীর থেকে বের করে দিই যে পদার্থ, সেটা একটা হলো, প্রথমটা হলো ইউরিয়া, এরপরে হলো ইউরিক অ্যাসিড অর্থাৎ প্রস্রাব। প্রস্রাবের সাথে থাকা হলো, প্রস্রাবের সাথে থাকা অ্যাসিড ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। আর একটা থাকে কি? ক্রিয়েটিনিন। আর একটা হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন আর অ্যামোনিয়া। তাহলে রেচন পদার্থের মধ্যে কি কি পেলাম? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া। 3 নাম্বার, আমরা প্রোটিন হিসাবে কি পাই? অর্থাৎ আমিষ। প্রোটিনের আরেকটা বাংলা হলো আমিষ হিসাবে কি পাই? আমিষ হিসাবে পাই হলো ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, আর একটা হলো প্রোথ্রম্বিন। তাহলে আমরা প্রোটিন হিসাবে পাই ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন। এবার আমরা আসবো তারপরে হলো প্রতিরক্ষামূলক দ্রব্যাদি। সেটা হলো অ্যান্টিটক্সিন, অ্যাগ্লুটিনিন, অ্যান্টিটক্সিন আর একটা হলো অ্যাগ্লুটিনিন। এবার আমরা দেখব কি থাকে প্রতিরক্ষামূলক দ্রব্যাদি। যাওয়ার পরে আমরা কয়টা পয়েন্ট পেলাম? 4টে। তাহলে প্রথমটা ছিল খাদ্যসার, দ্বিতীয়টা রেচন পদার্থ, তৃতীয়টা প্রোটিন, চতুর্থটা হলো প্রতিরক্ষামূলক দ্রব্যাদি। এবার আমরা জৈব পদার্থ আরো দুটো আছে সেটা দেখি। আর দুইটাকে, তাহলে 4টে হলো, আর দুইটা হলে হবে 6টা। 6টা জৈব পদার্থ আমরা দেখছি, 6টা। আর 5 নাম্বার হলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে
ধমনী থেকে নিঃসৃত হরমোন, নিঃসৃত হরমোন অন্তঃক্ষরণ একে এরা কি করে? দেহের কাজ করে। 6 নম্বর হচ্ছে কোলেস্টেরল। তোমরা জানো কোলেস্টেরল জমলে কি হয়? হার্ট অ্যাটাক হয়, হার্টে রিং করানোর আগে, তারপর ওপেন হার্ট সার্জারি করা লাগে। এই কোলেস্টেরল জমলে মানুষ হৃৎপিণ্ড সহজভাবে আর কাজ করতে পারে না। কোলেস্টেরলটা হচ্ছে মানুষের ধমনীর মধ্যে কি হয়? চর্বি জমে যায়। এই চর্বি জমে গেলে রক্ত যাওয়া আসায় বাধাগ্রস্ত হয়, সহজে যেতে আসতে পারে না। সেই তখন হার্টের বিভিন্ন সমস্যা দেখা যায়। দ্বিতীয়টা হলো লিথেসিন, তৃতীয়টা হলো বিলিরুবিন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই দেখছি জৈব পদার্থ 6 প্রকারের। একটা হলো অন্তর্গ্রহ, আগে 4টের কথা বলেছি, এখন বোর্ডে আমার আর 2টা লেখা আছে। মোট কয়টা হলো? 6টা। এটা কার বর্ণনা দিলাম, কার কথা বললাম? প্লাজমা বা রক্তরসের কথা। রক্তরস সম্পর্কে জানলাম যে তার মধ্যে বিভিন্ন জৈব অজৈব পদার্থ থাকে। সেই জৈব অজৈব পদার্থগুলো সম্পর্কে আমরা সামান্য কিছু ধারণা পেলাম। এবার আমরা দেখব রক্তরসের কাজ। রক্তরসের কাজ। রক্তরসের কাজ 1 নম্বর পয়েন্ট হলো রক্তরসের মধ্যে রক্তরস, রক্তকণিকা, এর মধ্যে খাদ্যসার অর্থাৎ খাদ্যের আসল অংশটা কি করে? দেহে পরিবাহিত হয়, পরিবাহিত হয়। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট হলো কি হয়? টিস্যুতে অর্থাৎ কলাতে টিস্যুতে যে বর্জ্য পদার্থ বের হয় টিস্যু থেকে, বর্জ্য পদার্থ মানে যে বর্জ্য পদার্থ বের হয় টিস্যু থেকে, যে বর্জ্য পদার্থ বের হয়, বর্জ্য পদার্থ বের হয়, সেই বর্জ্য পদার্থটা কি করে? বৃক্কে পৌঁছে দেয়। রক্তরস কি করে? বৃক্কে পৌঁছে দেয়। কয়টা পয়েন্ট দেখলাম? 2টা পয়েন্ট। প্রথমটা দেখলাম রক্তরস, রক্তকণিকা, এর মধ্যে যে খাদ্যের আসল অংশটা সেটা দেহে পরিবাহিত করে। দ্বিতীয়টা দেখলাম টিস্যু থেকে যে বর্জ্য পদার্থ বের হয়, ওই বর্জ্য পদার্থটা কোথায় পৌঁছে? কিডনিতে। ওই কিডনির মধ্যে যাওয়ার পরে ওখান থেকে কি হয়? আমাদের দেহ থেকে পিসাব আকারে শরীর থেকে মল মূত্র রূপে আমাদের দেহ থেকে বের হয়ে যায়। এরপরে আসছি 3 নম্বর পয়েন্ট, শোষণের ফলে যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, সেই কার্বন ডাই অক্সাইডটা কি করে? কার্বনেট হিসাবে পরিবহন করে। কি করে? কোথায় পরিবহন করে? এটা আমরা আগেও জেনেছিলাম যে ফুসফুসে পরিবহন করে। কোথায় পরিবহন করে? ফুসফুসে পরিবহন করে। তাহলে আমরা এখানে 3টা পয়েন্ট দেখছি। এরপরে 4 নম্বর পয়েন্ট আসি আমি।
করে। এই রক্ত কি করে? রক্ত অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কাজ আমরা দেখতে পাচ্ছি। রক্ত জমা করতে এর সাহায্য করে, রক্ত অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। আর কি করে? হরমোন, এনজাইম এবং লিপিড। এটা কয়টা হলো? 5টা কাজ হলো। আর আমাদের আরেকটা কাজ বাকি আছে। ছয় নম্বর পয়েন্ট, হরমোন, এনজাইম, লিপিড এগুলো দেহে পরিবাহিত করে। পরিবাহিত করে। তাহলে আমরা পরিষ্কারভাবে জানলাম রক্ত কি, রক্তরস কি, রক্তরসের মধ্যে কি কি থাকে, তারপরে রক্তরসের কাজ। আমরা অনেক কিছু সম্পর্কে জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমরা কি আমার ক্লাস শুনলে ঠিক মতো? অনেক গুরুত্বপূর্ণ ক্লাস করালাম, শুনছো ভালো করে? থ্যাংক ইউ।